আমার কাছে যেটা মনে হয়েছে যে প্রচেষ্টা, আন্তরিক প্রচেষ্টা ছিল, সেই আন্তরিকতা নিয়ে আমি কোনো প্রশ্ন তুলব না। এবং কোনো কোনো জায়গায় চেষ্টা ছিল যে এই মুহূর্তে যে বিদ্যমান যে পরিস্থিতি অর্থনীতির, তার একটা অ্যাকনলেজমেন্ট বিভিন্ন জায়গায় আছে এবং আন্তরিক অ্যাকনলেজমেন্টই আছে। কিন্তু যেটা বড় সমস্যা সেটা হচ্ছে যে বাজেটটা, পুরনো যে বাজেটের কাঠামো, সেই কাঠামোর ভেতরেই নতুন কিছু করার চেষ্টা করা হয়েছে। এবং তাতে যে সমস্যাটা হচ্ছে যে পুরাতন বাজেট কাঠামোর যে পুঞ্জীভূত সমস্যা, যেটা আমরা বিভিন্ন বছর বলে এসেছি, বারবার বলেছি অতীতে, সেই সমস্যাগুলো কিন্তু ঘুরে ফিরে এই বাজেটকে তাড়িয়ে বেড়াবে। সুতরাং এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে, এক কথায় যে পুরনো কাঠামোতে নতুন একটা প্রচেষ্টা, তো সেই প্রচেষ্টা অনেক ক্ষেত্রেই দেখা যাবে খুব আটকে যাবে, উদ্যোগগুলো আটকে যাবে, খুব বেশি আগাবে না। বিকজ তার বড় কারণটা হচ্ছে কাঠামোর কোনো বড় ধরনের কোনো পরিবর্তন হয়। আমি দেখছিলাম করের, বিভিন্ন পণ্যের উপরে করের যে হার, হ্রাস বৃদ্ধির জায়গাটা, আমি চেষ্টা করছিলাম একটু বোঝার জন্য যে এখানে কোনো অর্থনৈতিক দর্শন কাজ করেছে কিনা, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমি খুব বেশি ওখানে বের করতে পারিনি। এটা অনেকটাই আমার গতানুগতিক একটা প্রক্রিয়া। এর আগের বছরগুলোতে বাজারে যেরকম হতো যে এনবিআর তারা কাইন্ড অফ অ্যাডহক বেসিসে বিভিন্ন পণ্যের উপরে কর বাড়াতেন, কমাতেন, ওই টার্গেটটা মাথায় রেখে যে রাজস্ব আদায় করা। তো এইবারও আমার কাছে মনে হয় না খুব বেশি ব্যতিক্রম হয়েছে। কারণ এতে যেটা সমস্যাটা হচ্ছে যে এই যে এরকম একটা অ্যাডহক বেসিসে ব্রডলি যদি এই ধরনের একটা কর ইম্পোজ করা হয়, অথবা কিছু কিছু জায়গায় ছাড় দেওয়া হয়, সামগ্রিকভাবে কর কাঠামোর কিন্তু বড় ধরনের কোনো পরিবর্তন হয় না। এবং তাতে আমরা জানি যে আমাদের করের যদি আহ, আদায়ের ক্ষেত্রে প্রায় 70% হচ্ছে পরোক্ষ কর। এবং সেটার চাপটা কিন্তু আসলে দরিদ্র জনগোষ্ঠীর উপর সবচেয়ে বেশি পড়ে। এবং যদিও এবারে বাজেটে প্রত্যক্ষ করের দিকে এক ধরনের সংস্কারের কথা আমরা দেখছি, যেটা কিন্তু এই অর্থ বছরে হচ্ছে না, সামনের মানে সামনের অর্থ বছর হচ্ছে না, তার পরের অর্থ বছরে একটা প্রস্তাবনা আছে। সেটাও দেখার ব্যাপার হবে যে সামনে যে নতুন রাজনৈতিক সরকার আসে তারা কতটুকু এটাকে বজায় রাখতে চায়। তো এই জায়গাগুলো আমার কাছে মনে হয় যে খুব বেশি সুস্পষ্ট না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, কর ব্যবস্থার সংস্কার কিন্তু, অথবা কর, সেটা কিন্তু শুধুমাত্র করের হারের সংস্কারের মাধ্যমে হবে না। করের আওতা বাড়াতে হবে, পুরো কর কাঠামোর পরিবর্তন দরকার, সংস্কার দরকার। এবং সেই জায়গায় কিন্তু আমরা দেখলাম যে সম্প্রতি যে উদ্যোগটা, এনবিআর কে দুটো ভাগ করার যে আহ, উদ্যোগটা, সেটা কিন্তু খুব বেশি সফলতা হচ্ছে না। কারণ এখানে আমরা দেখছি স্টাম্বলিং ব্লক হিসাবে, অথবা এটার বিরোধিতাও আমরা শক্তভাবে দেখতে পাচ্ছি। সুতরাং সেখানেও একটা ভয় আছে যে আসলে এই সংস্কার উদ্যোগটা কত দূর আগাবে। তো সামগ্রিকভাবে যদি কর কাঠামোর একটা প্রোগ্রেসিভ যদি একটা রিফর্ম না হয়, তাহলে কিন্তু আমরা রাজস্ব আদায়ের ক্ষেত্রে বড় ধরনের সাফল্য আসবে না। পাশাপাশি এই কর ব্যবস্থা থেকে সুফল নাগরিকরা যে সুবিধা পাবে, বিশেষ করে নিম্ন আয়ের মানুষরা, দরিদ্র মানুষরা, সেটা কিন্তু আমরা খুব বেশি নিশ্চিত করতে পারবো না। বাংলাদেশের এখন প্রেক্ষাপটটা দেখি, তাতে হচ্ছে যে জুলাই আগস্ট আন্দোলনের আমি দুটো কেন্দ্রীভূত আহ, আহ, বিষয়টা আমি সামনে আনতে চাই। একটা হচ্ছে বৈষম্য বিরোধী চেতনা, এবং আরেকটা হচ্ছে কর্মসংস্থান। এবং আমি যদি কর্মসংস্থানের কথাটা আগে বলি, তাতে যেটা কর্মসংস্থানের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যক্তি খাতে বিনিয়োগ। দেখছি যে এই মুহূর্তে গত 10 বছরের মধ্যে বাংলাদেশের ব্যক্তি খাতে বিনিয়োগ সর্বনিম্ন। এবং সামনের অর্থ বছরে ব্যক্তি খাতে বিনিয়োগ যে খুব চাঞ্চল্য সৃষ্টি হবে, সেরকম আশা করাটা আমার কাছে মনে হয় একটু বেশি হয়ে যাবে। তার বড় কারণ হচ্ছে যে রাজনৈতিক এবং অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে দেশ আছে, তাতে আমার মনে হয় না খুব বেশি বিনিয়োগকারীরা তারা বিনিয়োগ প্রসারিত করতে চাইবেন, দেশি হোক এবং বিদেশি হোক। এবং অনিশ্চয়তার ক্ষেত্রগুলোতে আমরা জানি যে একটা পলিটিক্যাল ট্রানজিশনটা কিভাবে হবে, নির্বাচনটা কিভাবে হবে, শান্তিপূর্ণ হবে কতটুকু হবে, এর মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বড় ধরনের বেশ কিছু মতানৈক্য হচ্ছে, কোনো কোনো জায়গায় সংঘর্ষ হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিষয়গুলো নিয়ে এই সামগ্রিক বিষয় কিন্তু একটা বড় প্রভাব সৃষ্টি করছে এই বিনিয়োগকারীদের মানসিক মন মানসিকতায়। কারণ যে আমরা যেটা বলি ব্রড একটা ইকোসিস্টেম বিনিয়োগকারীদের জন্য দরকার, সেই জায়গাটা কিন্তু আমার কাছে বড় ধরনের ঘাটতি আছে। তো সেই জায়গা থেকে চিন্তা করলে কর্মসংস্থান বৃদ্ধি কিন্তু আমার কাছে মনে হয় একটা বড় মানে প্রশ্নের জায়গা, যে আসলে বিনিয়োগ যদি সেভাবে না বাড়ে, কর্মসংস্থান কিভাবে হবে। এবং তার কারণে আমার কাছে যেটা মনে হয়, সামনের অর্থ বছরের জন্য যে প্রবৃদ্ধি যে লক্ষ্যমাত্রাটা নির্ধারণ করা হয়েছে 5.5%, সেটা আমার কাছে উচ্চাভিলাষী মনে হয়। এমনকি মূল্যস্ফীতি কমিয়ে আনার যে টার্গেটটা করা হয়েছে সেটা হচ্ছে 6.5%, এখনকার 9-10-এর থেকে, সেটা আমার কাছে উচ্চাভিলাষী মনে হয়। সুতরাং এই জায়গাগুলো আমার কাছে মনে হয় একটা বড় প্রশ্নের জায়গা। আর দ্বিতীয় জায়গাটা আমি খুব সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যে জুলাই আগস্ট আন্দোলনের যে আরেকটা বড় চেতনার একটা বড় দিক ছিল বৈষম্য বিরোধী,
সেখানেও একটা বড় প্রত্যাশা ছিল সেই প্রেক্ষাপটে যে এবারে বাজেটে তিনটা খাত, যেটা হচ্ছে স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক সুরক্ষা, সেটা অনেক বড় রকম অগ্রাধিকার পাবে। তো আমি দেখেছি যে অর্থ উপদেষ্টা তিনি কিন্তু বিভিন্ন জায়গায় অ্যাকনলেজ করেছেন বিষয়গুলোকে, কোনো কোনো উদ্যোগের কথাও বলেছেন। তো সামগ্রিকভাবে পুরাতন যে কাঠামো তার বাইরে খুব বেশি তিনি আসতে পারেন। অতীতেরও যে আমরা দেখেছি যে বাজেটের যা প্রস্তাবিত বাজেট যা থাকতো, তার 75 থেকে 80 ভাগ বলা হতো বাস্তবায়ন হয়েছে। এবং এটা আমরা গত 20 বছরের বাজেটের হিসেব করে দেখেছি, গড়ে তাই ওই 75 থেকে 80 ভাগের মধ্যেই ঘোরাফেরা করতো। তো এখানে একটা বড় প্রশ্ন যেটা আমি করতে চাই সেটা হচ্ছে যে বাজেটের টাকা খরচ করা বাস্তবায়ন কি একই কথা? কারণ বাজেটে হয়তো টাকা খরচ হয়, কিন্তু বাজেটে যে প্রকল্পগুলো সেটা প্রকৃত অর্থে বাস্তবায়িত হয় না। সুতরাং সেই জায়গাটা হয়তো একটা প্রশ্ন থাকবে যে আসলে বাজেটে যদি ওই পুরনো কাঠামো থেকে বের হয়ে না আসা যায়, তাহলে হয়তো আমরা দেখবো এই বাজেটের খরচ হয়েছে, খরচ হবে বাজেট অর্থ বছরের শেষে গিয়ে, কিন্তু বাজেট প্রকৃত অর্থে কতটুকু বাস্তবায়িত হবে তার জন্য যে মন্ত্রণালয়গুলোর যে দক্ষতা বৃদ্ধি করা দরকার, প্রাতিষ্ঠানিক যে পরিবর্তনটা দরকার, আমি জানি এটা কোনোভাবে এক বছরে পরিবর্তন সম্ভব না। কিন্তু এবারে বাজেটের প্রত্যাশা ছিল যে এই সংস্কারগুলো অথবা পরিবর্তনগুলোর জন্য, বিশেষ করে প্রাতিষ্ঠানিক পরিবর্তনের জন্য, কি ধরনের উদ্যোগগুলো নেওয়া হচ্ছে মন্ত্রণালয় ভিত্তিক। বিশেষ করে আমি যদি দুটো মন্ত্রণালয়ের কথা খুব বিশেষভাবে বলতে চাই, স্বাস্থ্য এবং শিক্ষা, যে দুটো খাত সবচেয়ে বেশি অবহেলিত থাকে, যাদের অ্যালোকেশন অনেক কম থাকে, এবং অনেক সময় দেখা যায় যা দেওয়া হয় টাকা সেটা পুরো তারা খরচও করতে পারে না, সেটা ফেরত চলে আসে। এবং অজুহাত হিসেবে বলা হয় যে এরা খরচ করতে পারে না, কিন্তু আসলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই মন্ত্রণালয়গুলো দক্ষতা বৃদ্ধি করার জন্য উদ্যোগগুলো নেওয়া হয়। এবং এইগুলোর কতটুকু পরিবর্তন হলো সেটা কিন্তু খুব বড় প্রত্যাশা ছিল এবারে বাজেটে। এবং আমি এখন পর্যন্ত যতটুকু দেখেছি আমি খুব বেশি কিছু পাইনি যে এই পরিবর্তনগুলোর জন্য সেরকম সুস্পষ্ট কোনো উদ্যোগ আছে কি।